আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন শুরু হচ্ছে। দুদিন হবে, আজকে এবং আগামীকালকে। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে সবসময় এর আগে থেকে বহু বছর ধরে আমরা একটা নির্বাচনের একটা উদাহরণ হিসেবে উল্লেখ করতাম। আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগ আমলে বহুবার, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, সে সময় দেখেছি বিএনপির প্রার্থীরা সেখানে নির্বাচনে অংশ নিতেন এবং তারা বিএনপির প্যানেল অনেকবার বিজয়ী হয়েছে। এখানে কিন্তু সারা দেশে নির্বাচন হতো না, কিন্তু সুপ্রিম কোর্ট বারে একটা প্রকৃত অর্থে একটা ভালো নির্বাচন হতো এবং এটাই প্রত্যাশিত ছিল। কারণ যারা নাকি আইন নিয়ে কাজ করেন, সর্বোচ্চ আদালতে যারা আইনজীবী, তারা একটা নির্বাচনকে সবার অংশগ্রহণে যথাযথভাবে করবেন, এটাই তো প্রত্যাশিত। সেটা আওয়ামী লীগের বিদায়ের আগ মুহূর্তে যে নির্বাচনটা হয়েছিল সেটা ছিল কলঙ্কিত নির্বাচন, এবং সেই কলঙ্কের পর এবার যখন নির্বাচন এলো, আমরা সবাই আশা করেছিলাম এবার অত্যন্ত ভালো, সবার অংশগ্রহণের মাধ্যমে একটা উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হবে। সেটা কি হচ্ছে? এই প্রশ্নটা আমরা করলাম এই কারণে, দেখেন এই নির্বাচনে বেশ কিছু প্রার্থীকে তারা অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। প্রায় 40 জনের মতো প্রার্থীকে তারা বাতিল করে দিয়েছে। কেন বাতিল করে দিয়েছে? তারা নাকি আওয়ামী সমর্থক। তারা আওয়ামী সমর্থক, অতএব তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, এইভাবে তারা বাতিল করে দিয়েছে। তারা কি আওয়ামী লীগের প্যানেলে নির্বাচন করেছে, আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছিল? অথবা যারা বিএনপির সমর্থক বলে নিজেদেরকে বলছেন, তারা কি বিএনপির ব্যানারে নির্বাচন করছেন, বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করছেন? এ ধরনের পেশাজীবী সংগঠনের যে নির্বাচনগুলি হয়, সেগুলি কি কোনো দলীয় ব্যানারে হয়? হয় না তো। তাহলে আপনি কেন বুঝবেন যে এটা আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে? এখানে এটা আওয়ামী লীগ অংশ নিচ্ছে। এবং তারা যুক্তি হিসেবে বলেছেন যে জুলাই, যুক্তিটা শুনেন আপনারা, দেখেন ওরা কি বলছেন। কারণ হিসেবে তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানকারীদের লিখিত আবেদন এবং সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পারছেন না। কারণ হলো সাধারণ আইনজীবীদের আপত্তিটা কোথায় করলো? সাধারণ আইনজীবী কারা? যাদেরকে বাতিল করলেন তারা কি অসাধারণ আইনজীবী? তারাও তো সাধারণ আইনজীবী। আবার জুলাই গণ অভ্যুত্থানকারীদের লিখিত আবেদন, জুলাই গণ অভ্যুত্থানকারী কারা? জুলাই গণ অভ্যুত্থানকারীরা সারা দেশের মানুষ। সারা দেশের মানুষ আপনাদের কাছে অ্যাপ্লাই করছে। এইভাবেই যে আপনারা কাজটা করলেন, নির্বাচনটাকে কি করলেন? কলুষিত করলেন। ভয় কেন পেলেন? হয়তো আপনারাই জিততেন। এটা যে ভয় পেয়ে করেছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে তারা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটাকে সংশোধন করেছিল, এবং সংশোধন করার পরে যে জিনিসটা হয়েছিল, আগে কেউ সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করলে তাকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা যেত, অন্য কিছু করা যেত। সেখানে এই সংশোধন করে সেখানে তারা ব্যক্তির সঙ্গে একটা সত্তাকেও নিষিদ্ধ করার একটা অপশন যুক্ত করেছে। সত্তা মানে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে। তো এরকম একটা আইন যখন হয়েছে, এই আইনের মাধ্যমে কোনো পলিটিক্যাল পার্টি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদেরকে নিষিদ্ধ করা যাবে, এরকম একটা আইন অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের 11 মে তারা এই অধ্যাদেশটা জারি করে। এবং এই অধ্যাদেশ জারির মাধ্যমে তারা একটা প্রজ্ঞাপন দেয়। জারি করার পর সেই প্রজ্ঞাপনটা কি, যে এই অধ্যাদেশের অধীনে তারা আওয়ামী লীগের বিচার করবে, যে জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ কোনো রকম অন্যায় করেছে কিনা, এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিনা, এটা নিয়ে বিচার হবে। এবং যতদিন আওয়ামী লীগের বিচার চলবে ততদিন তারা প্রজ্ঞাপন জারি করে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। খেয়াল করুন, এখন তারা এই আইনটাকে এখানে দেখাচ্ছে যে এই যে আওয়ামী সমর্থক আইনজীবীরা এখানে রাজনীতি করছে, এই যে ইলেকশন করবে, এটা কিন্তু কথা হলো সুপ্রিম কোর্ট বারের ইলেকশন, এটা কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড? সুপ্রিম কোর্ট বারে যারা নির্বাচিত হবে তারা কি এখানে বসে রাজনীতি করবে? আমি ধরে নিলাম ওনাদের সে কথাও ঠিক, কিন্তু আমি একটা বেসিক পয়েন্ট নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। বেসিক পয়েন্টটা হলো, রাজনৈতিক দল করা, সংগঠন করা, এটা বাংলাদেশের নাগরিকদের একটা সাংবিধানিক অধিকার। মানুষকে সংবিধান এই অধিকারটা দিয়েছে
যে আপনি কোনো সংগঠন করতে পারবেন, আপনি রাজনীতি করতে পারবেন। তো এখানে যেটা হয়েছে যে আপনি অধ্যাদেশ করেন, বিচার করেন, কোনো সমস্যা নাই, সেটার মাধ্যমে বিচারে যদি প্রমাণিত হয় যে না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, ওকে। কিন্তু যতদিন বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না বলে যে প্রজ্ঞাপন জারি করেছেন, একটা প্রজ্ঞাপন দিয়ে কি আপনি মানুষের সাংবিধানিক অধিকারকে রহিত করতে পারেন? আমাকে এই কথা খালি জবাব দেন। সরকার একটা প্রজ্ঞাপন জারি করে কি একটা মানুষের, নাগরিকের সাংবিধানিক অধিকারকে রহিত করতে পারে কিনা? কিভাবে পারবে? তো আপনি বিচার করবেন, করেন, কোনো সমস্যা নাই, বিচার তো সংবিধান অনুযায়ী হবে, কোনো ব্যাপার না এটা। কিন্তু বিচার হওয়ার আগেই আপনি যে তাদের সংগঠন করার অধিকার তাদেরকে রহিত করছেন। সুপ্রিম কোর্ট সে ইলেকশন করবে, একটা সংগঠনের মাধ্যমে তারা নির্বাচনে অংশ নেবে, জনগণ চাইলে ভোট দিবে নাহলে দিবে না, মানে উকিল যারা মেম্বার যারা আছেন তারা চাইলে ভোট দিবে নাহলে দিবে না, সেইটাকে আপনি বন্ধ করবেন কিভাবে? কারা করছে? যারা আইন নিয়ে কাজ করে তারা করছেন। আমরা বলি না যে 2014 সালে এই দেশে এক নির্বাচন হয়েছিল, আমরা বলি বিনা ভোটে নির্বাচন, এবং সেটা নিয়ে কিন্তু আমরা আওয়ামী লীগকে দোষারোপ করি যে ওই নির্বাচন তো বিএনপি বর্জন করেছিল, অনেক রাজনৈতিক দল বর্জন করেছিল, তবু আপনারা একা একা নির্বাচন করে নিয়েছেন, আমরা সমালোচনা করি। 2014 সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু বলে নাই যে বিএনপি নির্বাচন করতে পারবে না, তারা সবাইকে ডেকেছে, কিন্তু যাদেরকে ডেকেছে তাদের আওয়ামী লীগের উপর আস্থা ছিল না। তারা ভেবেছিল যে আওয়ামী লীগ নির্বাচনটা একতরফা নিজেরা করে নেবে, সেই জন্য তারা নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ একাই নির্বাচন করে নিয়েছে, এর মধ্যে অর্ধেকেরও বেশি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আমরা সমালোচনা করেছি, এখনো করি, আমরা বলি যে ভোটারবিহীন নির্বাচন ছিল সেটি। কিন্তু এবার কি হলো? এবার তো আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতেই দিলেন না, আওয়ামী লীগকে আপনি রাজনীতিও করতে দিচ্ছেন না, বলছেন আওয়ামী লীগের বিচার হবে। বিচার করেন তো আমার কোনো আপত্তি নেই, বিচার আপনারা করেন ভাই, কিন্তু বিচার হওয়ার আগেই কেন আপনি তাকে শাস্তিটা দিচ্ছেন? তার ব্যাখ্যাটা কি? এটা পারেন কিনা আমার সন্দেহ আছে, আমি জানি না, কিন্তু এই বিতর্কটা কিন্তু চলতে থাকবে। দেখুন, আওয়ামী লীগের সমালোচনা কিন্তু বিএনপি অনেকবার করেছে, বিভিন্ন দলই করে, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচনা হলো যে 75 সালে তারা কিন্তু সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তারা একটা বাকশাল গঠন করেছিল। তাদের ভাষায় সবগুলো দলকে তারা বাকশালের মধ্যে একীভূত করেছিল। তার মানে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে পরবর্তী সময় ইতিহাসে সেটা সেই সময়ের যে সরকার থাকে তাদের জন্য একটা নেতিবাচক বৈশিষ্ট্য হিসেবে কিন্তু চিহ্নিত হয়। সেই নেতিবাচক দায়িত্ব বিএনপি কেন নিচ্ছে? এই যে নির্বাচন করতে দিচ্ছে না, এটা কি বিএনপির জন্য কি কোনো বাড়তি সম্মান বয়ে আনছে, নাকি প্রমাণ হচ্ছে যে বিএনপি নির্বাচনকে ভয় পায়? আমরা আর মামুর আমারকে নির্বাচন হচ্ছে, বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, এই বারের নির্বাচনে এনসিপি সমর্থকের কিছু আইনজীবী এখানে আছে, তারা মিলে নির্বাচন করবে, আওয়ামী লীগকে করতে দিবে না। এই ধরনের উদাহরণ কিন্তু গত কয়েক মাসে আমরা বিভিন্ন জেলা যে আইনজীবী সমিতিগুলো আছে সেখানেও দেখেছি। সেটা নিয়ে আমি সমালোচনা করেছি যে এটা নির্বাচন হলো না, এটা তো সিলেকশন হলো, নিজেরা একটা কিছু করলেন। আমি এখন আতঙ্কিত, আমি শঙ্কিত যে সামনে নির্বাচনগুলি কেমন হবে। আমরা বিএনপিকে একটা গণতান্ত্রিক দল হিসেবে বিশ্বাস করতে চাই, কিন্তু বিএনপির যারা নাকি অনুগত লোকজন আছে তারা কি সেটা করতে চাচ্ছে? আমি বিভিন্ন পেশায় কিন্তু একই জিনিস দেখছি, এমনকি আমাদের সাংবাদিকতা পেশায় একই রকম নমুনা কিন্তু আমরা দেখছি অলরেডি, যে অনেকে নির্বাচনের বাইরে রাখার পায় তারা, আমি জিততে পারবো না, অতএব যে জিততে পারতো তাকে বাইরে রাখো, এই হলো নমুনা। এটা কিন্তু আপনার সংগঠনের সক্ষমতাকে প্রকাশ করে না, বরং দুর্বলতাটাকেই নগ্ন করে দেয়।